আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। আজকে বৃষ্টি স্নাত সন্ধ্যায় বের হয়ে গিয়েছি। গতকালকে খুব বৃষ্টি ছিল, আজকে তুলনামূলকভাবে বৃষ্টি বেশ কিছুটা কম। তারপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাস্তা দেখে হয়তো অনেকে চিনে ফেলেছেন যারা হয়তো এদিকে থাকেন। এটা হচ্ছে কাওলার এরিয়াটা। কাওলার বাজারের দিকে একজনকে ড্রপ করব। তো এখানে কত টাকা ভাড়া আসে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো অবশ্যই। আজকে আমি মূলত রাইডের ভিডিওগুলো চলতে থাকুক, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে একটি টপিক নিয়ে আলোচনা করি, যেহেতু অনেকে অনেক প্রশ্ন করে থাকেন। অবশ্যই আমারও সময় দেওয়া দরকার, কিন্তু পারছি না সেভাবে, কারণ শরীরটা বেশ একটা ভালো না, জ্বর এবং ঠান্ডাও চলছে, এর মধ্যেও কাজে বের হতে হয়েছে, কাজে বের না হলেই নয়। তো এর মধ্যে বের হয়েছি। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, দুইটা টপিক। একটা হচ্ছে যে আসলে 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা বাজেটের মধ্যে কী গাড়ি কেনা যেতে পারে, কোনটা আসলে লাভজনক হতে পারে, মোটামুটি উবার, পাঠাও বা ইনড্রাইভ। আচ্ছা, কাওলার বাজার নামলেন মহাখালী থেকে, এটার ভাড়াটা এসেছিল 500 টাকা। আচ্ছা, এরপর আমি চলে গিয়েছিলাম রেডিসানের ভিতরে। রেডিসান থেকে একজন ভদ্রলোক যাবেন উত্তরা। এরপর উত্তরা থেকে আমি আবার গিয়েছিলাম সেই বেরিবাদ থেকে মিরপুরের দিকে। তো এগুলো চলতে থাকুক, আমি দুইটা টপিক বলবো। একটা হচ্ছে কি গাড়ি কিনতে পারেন, এটা অনেকের প্রশ্ন করেন, আমি আমার সাধারণ আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটি বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আজকে মূলত বেরিবাদের দিকে একটি ডাকাতির বা ছিনতাইকারীর ঘটনার সম্মুখীন আমি হইনি, মানে শুনেছি আর কি। যিনি আমার গাড়িতে উঠেছিলেন তিনি বললেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমতই আপনাদের সাথে শেয়ার করি যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই, আমি দেশের বাইরে থাকি বা বাংলাদেশে থাকি বা ইত্যাদি, আমার কাছে 5 থেকে 6 লাখ টাকা বা সর্বোচ্চ 7 লাখ টাকা বাজেটের মধ্যে কী গাড়ি কেনা যেতে পারে, যেটা এই ব্যবসার ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের যে রোড কন্ডিশন সে অনুযায়ী বা সেটার ভিত্তিতে আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন যে এই দেশে বা শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম এবং বিভাগীয় যে জেলা শহরগুলো আছে, সব জায়গাতেই কিন্তু পিক ডেতে বা ওয়ার্কিং ডেতে কিন্তু খুব বিজি থাকে এবং জ্যাম থাকে। বিশেষ করে সারাদিনই জ্যাম থাকে, রাত্র 8টা-9টার পর থেকে রাস্তাটা ক্লিয়ার হয় বা ফ্রি হয়। তো এখন এই জ্যামের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু দেখতে হবে যে কোন গাড়িটা আপনার মাইলেজ বেশি দিচ্ছে। মাইলেজ মানে হচ্ছে যে আপনি তেল ভরলেন গাড়িতে বা গ্যাস রিফিল করলেন, আপনার 500 বা 1000 টাকার গ্যাসে কত কিলোমিটার চালাতে পারছেন কম্পেয়ার করতে হবে আপনার সেই গাড়ির সাথে। যে এই যানবাহনটা যদি আমি কিনি তাহলে আমি এত টাকা খরচ করলে আমার এত টাকা প্রফিট থাকতে পারে, হোক সেটা উবার, হোক সেটা পাঠাও, হোক সেটা ইনড্রাইভ বা আরও অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপসগুলো কিন্তু আছে, বা ইভেন রেন্টেকারের ব্যবসাও কিন্তু আছে। রেন্টেকারও আপনারা গাড়ি ইনক্লুড করতে পারেন। এখন সহজভাবে বলতে গেলে, যেহেতু বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কান্ট্রির গাড়িগুলো পাওয়া যায়, টয়োটা, হন্ডা, নিশান, মিৎসুবিশি, এই ধরনের কিন্তু আরও অনেক ব্র্যান্ড আছে। এছাড়া কিন্তু টাটারও কিন্তু ভালো ব্র্যান্ডের গাড়ি আছে, টাটা ন্যানো বা এই জাতীয় কী কী গাড়ি যেন আছে। তো সেই গাড়িগুলো কিন্তু আপনার এগুলোর মধ্যে কম্পেয়ার করতে হবে যে কোনটা আসলে ভালো মাইলেজ দেয়। পাশাপাশি আবার মাইলেজের কথা চিন্তা করলেও কিন্তু হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে যে ডিউরেবিলিটি কেমন, আপনার গাড়িটা কতদিন বা কেমন লাস্টিং করবে। এই যে জ্যাম, এগুলোর মধ্যে এসি কতটুকু কাভার দিবে, এটা কতটুকু লোড নিতে পারবে আপনার যাত্রীর, কতটুকু প্রেশার নিতে পারবে, সব কিছুই মাথায় রাখতে হবে। তো সেই দিকে কম্পেয়ার করে বাংলাদেশের যে রোড কন্ডিশন, জ্যাম, ব্যস্ততা এবং রাস্তার অবস্থা সব কিছু মিলিয়ে, এবং তাপমাত্রা, এটা কিন্তু বিশেষ ব্যাপার যে রোডের আপনি যখন গাড়ি চালাবেন সারাদিনের কিন্তু একটা টেম্পারেচার, এই তাপমাত্রাটার অবস্থাটা কেমন থাকে, সব কিছুর উপর ভিত্তি করে মোটামুটি এখন পর্যন্ত কিন্তু জনসাধারণ বা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে জাপানিজ গাড়ির প্রতি কিন্তু মানুষের আগ্রহটা বেশি, এবং এটা কিন্তু ডিউরেবিলিটি কিন্তু অনেক হাই। তো সেক্ষেত্রে জাপানিজ গাড়ির দিকে আমি প্রেফার করি মূলত। আচ্ছা, এখানে শেখের টেকের দিকে আসছিলাম। জাপানিজ গাড়ির দিকে আমি প্রেফার করি মূলত। তো জাপানিজ গাড়ির দিকে এই বাজেটের মধ্যে বর্তমানে যেহেতু মার্কেটে একটু প্রাইস বেশি, গাড়িগুলোর দাম বেড়ে গেছে, যেহেতু পুরাতন গাড়ির এখন সেভাবে আর ইম্পোর্ট হয় না, এলিয়ান প্রিমিয়ার বেশ কিছু পুরাতন গাড়ি এখন আর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে আমি যতদূর জানি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরাতন যে গাড়িগুলো 100 বা 110 বা প্রোবক্স বা এক্স করলা, এই গাড়িগুলো কিন্তু খুব একটা অত দাম ছিল না, ডিমান্ড ছিল, এখনও আছে, কিন্তু দাম অত বেশি ছিল না। এখন প্রতি গাড়ির প্রতি বলা যায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যেমন এক্স করলাগুলো মার্কেট প্লেসগুলো ঘাটাঘাটি করে দেখেছি আপনাদের জন্য। তো এক্স করলা যে গাড়িগুলো দেখা যাচ্ছে ভিভিটি ইঞ্জিন, বেশ ভালো মাইলেজ দেয় এবং খুবই স্মুথ, গিয়ার শিফটিং সব মিলে ওভারঅল কিন্তু গুড কন্ডিশন। তো এই গাড়িগুলো দেখা যাচ্ছে আপনার 9 লাখ 10 লাখ টাকার মধ্যে ছুঁই হচ্ছে। প্রায় সময় অনেকে ফোন দিচ্ছেন যে ভাই কী করি, কী গাড়ি কেনা যায়। তো সহজ কথায় বলতে গেলে আপনাদেরকে ওই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেগুলো ইতিপূর্বে বলেছি, যে মাইলেজ, ডিউরেবিলিটি, লং লাস্টিং, পার্টসের অ্যাভেবিলিটি, দাম বেশি কম, এগুলোর উপর ভিত্তি করে জাপানিজ গাড়িগুলোর মধ্যে
মধ্যে আপনার 5 থেকে 6 লাখের মধ্যে আমি প্রেফার করি আপনারা হয় 110 কিনতে পারেন বা প্রোবক্স কিনতে পারেন। তবে প্রোবক্সকে এগিয়ে রাখবো, এর কারণ হচ্ছে প্রোবক্স গাড়িটা দেখতে শুনতে খুব একটা বেশি জমছে না হলেও প্রোবক্স গাড়িটা কিন্তু আপনার মাইলেজ ভালো পাওয়া যায় এবং বেশ মালপত্র নেওয়া যায়, ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্রোবক্সের 2টা ভার্সন মনে হয় আছে, একটা প্রোবক্স সাকসিড আর এটা শুধু মনে হয় প্রোবক্স। তো প্রোবক্স গাড়িগুলো দেখতে পারেন। তো এরপরও আমি আরও যারা গাড়িগুলো ব্যবহার করছেন তাদের মতামত আপনারা নিতে পারেন। তো আশা করি কিছুটা আইডিয়া দিতে পেরেছি। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা অভিজ্ঞতা শেয়ার করি, যেটা বোট ক্লাব থেকে, আসলে বোট ক্লাব থেকে একজনকে গেস্টকে নিলাম, উনি দ্রুত আসার জন্য বললেন। তো আমি যত সম্ভব রাজুক অ্যাপার্টমেন্টের এখানে ছিলাম, সেখান থেকে ওনাকে পিক করলাম। তো উনি সাথে সাথে বললেন ভাই দ্রুত এখান থেকে মুভ করতে হবে। তো যেতে যেতে উনি বললেন, তখন মোটামুটি রাত 2টা বা 2:30 বাজে, হ্যাঁ 2টার মতো বাজে খুব সম্ভবত। উনি বলল যে কিছুক্ষণ আগে এখানে জঙ্গলের ভেতর থেকে বা নদীর পাড়ের যে এরিয়াটা, এখান থেকে অনেকগুলো লোক বের হয়ে রামদা চাপাতি দেশীয় অস্ত্র এগুলো নিয়ে একটা পিক আপের মধ্যে হানা দিল ওরা। তো এই জন্য দ্রুত চলে যেতে বলল। তো বের হয়ে গেলাম। তো উনি বললেন যে আসলে রাস্তায় সেফ নাই, উনিও হোটেলের মধ্যেই ছিলেন, ক্লাবের মধ্যে, ওইখান থেকে ওনাকে পিক করলাম। তো এই সব কিছু বিষয় আসলে আমাদের বা আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা সামনে এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন বা আসবেন বা এখনও ড্রাইভ করছেন। সাবধানতার সাথে বেশ কিছু রুট আছে যেগুলো এড়িয়ে চলি, যেমন আশুলিয়ার বেরিবাদের রুটগুলো রাত্রে বা সন্ধ্যার পরে আমি ওইদিকে মুভ করি না, ট্রিপ নেই না। এদিকে আছে আপনার গাবতলি এদিকে কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো সচরাচর অ্যাভয়েড করি। বাট কালকে দুঃখজনকভাবে হলে সত্যি রাত 2:20 বাজে এখনও ট্রিপের জন্য ওয়েট করতেছি। লাস্ট ট্রিপটা নিলে মোটামুটি দেখা যাবে এটা টার্গেট ফিল আপ হবে। তো যারা রোড ট্রিপগুলো নিয়ে থাকেন তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কোন রাস্তায় কখন কী অবস্থা এগুলো জেনে নিতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু বিবেচনা করে এইভাবে আসলে ড্রাইভ করতে হয়। তো এখন আর ট্রিপ নিচ্ছি না, এখন 5 নং সেক্টরের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে আমার 5 নং সেক্টর কল্যাণ সমিতির ব্যাডমিন্টন ফিল্ড, এখানে গত বছর অনেক খেলাধুলা করেছি, এই বছরও। তো বেশ ভালো লাগে এই জায়গাতে অনেক মেমোরিজ। তো বাসায় যাচ্ছি, জ্বর মনে হয় বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, কথাও বলতে পারছি না, তখন গলায় কাশি হচ্ছে খুব। তো আজকের মতো চলে যাচ্ছি, তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন, জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।